কিচেন এন্ড ডেইলি ব্লগ থেকে আমি মরিয়ম হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আজকে আমাদের পারিবারিক একটা স্টোরি বা আমার হাজবেন্ডের আত্মকাহিনী, যেটা বা প্রবাসীর যে আত্মকাহিনী হয় সেটি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য চলে আসলাম। আশা করি সবাই ভিডিওটা দেখবেন আর লাইক শেয়ার করতে ভুলবেন না। আর শুরু করছে আমার হাজবেন্ড। আসসালামু আলাইকুম, আমার নাম নাইম। আমি আজকে আমার লাইফের বাংলা বলার জীবনী একটা হিস্ট্রির মতন হবে আর কি। মোটামুটি সেই আমার জন্ম 1971 সালে। 71-এর পর থেকে যতক্ষণ আমি বুঝি, আমি তখন শেখ মুজিবের মৃত্যুর পরে ঢাকা একটা মোটামুটি গন্ডগোল হয়েছিল। ওই সময় থেকে বুঝি সদরঘাট থেকে লঞ্চে আমাকে উপজেলা হুমলাতে লঞ্চ যাইতো, ওটার মধ্যে উঠে আমার মনে আছে। ওই সময় গেছিলাম, ওটা আমার মনে আছে। ওইখান থেকে শুরু করলে দেশে এলে ছোটকালে মোটামুটি ভালোভাবেই আনন্দ ফুর্তি যাইতো, বন্ধু বান্ধব নিয়ে বা আমাদের ফ্রেন্ড সার্কেল বা যারা আমাদের ছোটকালের লেঙ্গুটিয়ে ছোটকালের বন্ধু যারা আছে তাদের কি মোটামুটি ভালোভাবেই কাটে। জিয়া রহমান 1977 সালে যখন সিপাহী বিপ্লব ঘটে, তখন আমার মোটামুটি মনে আছে। তো জিয়া রহমান যখন আসে বাবুবাজার, মিটফুট বাবুবাজার ঘাটে এই ব্রিজের উদ্বোধন করার জন্য, বুড়িঙ্গার সেতু এক, তো উদ্বোধন করার জন্য আমরা তখন বগুড় স্কুল থেকে, আমি নলগোলা স্কুল পড়তাম ছোটকালে। তখন ওই স্কুল থেকে আমরা মাস করে ওখানে দিয়ে দাঁড়াইছিলাম। আমার মনে আছে আমি নাইমা আইসা কাঠের মধ্যে যাওয়ার আগে গাড়ি থেকে নাইমা আইসা বাচ্চাদের সাথে হাত মিলাইছি। তখন হাত মিলানো শেষ, পরে আইসা পড়ছি আমরা থাকতাম মিটপুরের কলেজের ভিতরে। তখন কলেজের ভিতরে গিয়া কলেজের ছাদের উপরে গেছিলাম। গিয়া দেখি যে ছাদের উপরে আলহামদুলিল্লাহ মোটামুটি গার্ড আছে, আর্মির গার্ড। আমাকে দেখে আমাকে ডাক দিয়া এদিকে আসো। তখন আমি গেছি, কিন্তু ভয় পেতে পেতে গেছি। জিজ্ঞাসা করছি তুমি এখানে কেন? আমি একটু আগে জিনিসছিলাম, দেখেন নাই আমাদের জিয়া রহমান পেছনের সাথে হাত মিলাইছি, আপনারা তো এখান থেকে বসে দেখছেন, ওই যে ওখানে দাঁড়াইছিলাম আমি। তখন বলতেছে যে তুমি এখানে আসছো না? আমার আব্বা এখানে চাকরি করে। আমি বলে কোথায়? আমি বলেছি যে অ্যানাটমি চাকরি করে, অ্যানাটমি ডিপার্টমেন্টে। তখন বলছি, তখন ঠিক আছে বসে। তখন এই ছাদের রিনিমেন্টের সাথে বসেছিলাম, বসে দেখছি সব দেখে যায়। যখন আইসা বলছি বা অনেক চলে গেল, আমাদের জিয়া রহমান প্রেসিডেন্ট সাহেব চলে গেল, তখন আমরা আইসা বললাম নিচে নেমে গেলাম কলেজের। এই তখন বললাম অন্যের সাথে খেলি, ঘুরি ফিরি। আবার মাঝে মাঝে সাঁতারে করতাম, বুড়িগঙ্গা নদীর সাঁতরে পারে যেতে। তখন কাঠুরিয়া এই পারে ছিল মিটরোড ঘাট, ওই পারে ছিল কাঠুরিয়া। এই কাঠুরিয়া বরাবর করে মুলি পাশ দিয়া মুলির বেড়া যে আছে না, বেলা বেলা বলে, এই বেলাগুলো থাকতো ওখানে গিয়া গোসল করতাম। অনেক ভয়ে ভয়ে, কারণ আব্বাই দেখলে তো মারবো। আর নদীতে ডুবায়া ডুবায়া বাসাইতাম, চোখ মুখ লাল হয়ে যেত। তখন ওই কামনে ডলতাম কাপড় গুলি কার আমার চোখে লাল পানি গাঙ্গে বাসা যা, এরকম বলতাম। যখন বাসায় আইতাম তখন দেখলাম আব্বাই করতে কি ওই গুলিছিলাম, তখন চক্রবর্তী গাছ পাওয়া যেত। এর বলো চক্রবর্তী গাছ, কালো কালো এরকম রাউন্ড করা। পরে ওই ব্যাগটা পিটাই দিন, ওটা গাঙ্গি গুলি দেয়। তখন চিন্তা করতাম আমার আব্বাই সকালে ডিউটি দিয়ে গেছে, আর আমি গাঙ্গে ডুবাইছি, ডুবাই আর পরে স্কুল ফাঁকি দিয়া এই বাসায় আইলাম। এখন আব্বাই কেন দেখলাম গাঙ্গে ডুবাইলাম? তখন মনে পড়তো যে ওই যে আরে আব্বাই ওই যে অ্যানাটমি বড় ক্লাসরুম আছে না, ক্লাসরুমে দেওয়া দেয়। পুরা ক্লাসরুমে এই বাচ্চা দেখে পুরোটাই ক্লাসের জন্ম। তখন বুঝছি যে হ্যাঁ ওখান থেকে দেয়। পরে এগুলো তো ছোটবেলায় সাধারণ শয়তানি। তখনকার সময় আবার খুব মজা পাইতাম টিভি দেখা। তখন টিভি দেখতাম, ছাত্রের দৌড় হোটেলে দিতাম, মেয়েদের লেডিস স্টোর আছে মিটফোর্টের, ওটাতে যেতাম। তো ওখানে আমরা তখন শুক্রবার আসছে কত যে আনন্দ হইতো, ছোট আমাদের বন্ধু বান্ধব সবাই মিল্লা আমরা টার্জান দেখতাম। তখনকার সময় টার্জান ছিল, টার্জান দেখতাম। তারপর থান্ডার ক্যাট ছিল একটা কার্টুন ছবি,
ওগুলো দেখতাম। মহল্লার পোলাপান সব মিলে বন্ধু বান্ধব যারা ছিল মোটামুটি আমরা আড্ডা মারতাম রাতে সন্ধ্যায়। কলেজের ভিতরে অনেক বড় একটা বাগান ছিল, সেই বাগানে আমরা অনেকক্ষণ ভেবেছি, অনেক সময় আড্ডা মারতাম, খেলাধুলা করতাম। আচ্ছা যাই হোক, এখন পড়ালেখা তো মোটামুটি আলহামদুলিল্লাহ করছি, মানে যতটুকু করছি ততটুকু আমার পড়ালেখা হয়। পড়ালেখা হয়তো মানে আমার গার্জিয়ান উনি ভালোভাবে চেষ্টা করছে, কিন্তু হয়তো আমার কারণে আমারটা হয়। তারপরে মোটামুটি ঢিলা অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করছি। এখন পড়ালেখা শেষ, তখন 86 সালে গেলাম কুয়েতে। কুয়েতে যাওয়ার পরে কুয়েত থেকে মনে করেন কিছু করতে পারলাম না, টাকা কমাইতে পারলাম না, 2 টাকা দিয়ে ক্ষতি করে দিয়েছি, ওই টাকাও দিতে পারলাম না। তখন দেশে ফিরে চলে আসলাম। দেশে ফিরে চলে আসলে তখন থেকে মানে আর ভালো লাগে না। 1.5 বছর ছিলাম কুয়েতে। 1.5 বছর থাকার পরে মানে 86, 87, 88 মানে প্রথম দিকে চলে আসি। তো 88 প্রথম দিকে চলে যাওয়ার পরে তখন 88 একটা বন্যা হয়েছিল, অনেক বড় বন্যা। মিটফোর্ড কলেজের এই মাঠ আছে না, মানে কলেজের ভিতরে একবারে মাঠের ভিতরে পানি উঠে। তারপরে 88 গেল, 89 গেল, 90 সালে আমি গেলাম আবার সৌদি আরবে। অনেক কষ্ট হয়েছে। আমার অনেক বন্ধু বান্ধব, দুইজন, একজন বন্ধু আমার একটা ভালো সাপোর্ট দিয়ে, তার নাম ছিল বাবু। উনি সে বন্ধু আমাদের নগদ তখনকার সময় 10,000 টাকা দিয়েছিল। এটা আমার ভুল হওয়ার যাবে না। আরো অনেক আমার বন্ধু আছে, যেগুলা একজনের নাম আছে নুরুদ্দিন কালু, ও আমার সবচেয়ে বেস্ট ফ্রেন্ড। আর দ্বিতীয় ছিল কাইম, ছিল রাজাও আমার অনেক ভালো বন্ধু ছিল, মিরপুরে চাকরি করে এখন। তারপরে ছোট ভাইরা ছিল রাহেত, এই যারা ছিল তারাই আমার ছোট ভাইয়ের সঙ্গী ছিল, খেলাধুলো করতো। শৈশবের অনেক কাহিনী আছে যেগুলা মোটামুটি মনে পড়ে, আবার মনে পড়ে না, কারণ অনেকদিন হয়ে গেছে তো, মোটামুটি মনে পড়ে। তখন দেশে গেছিলাম, দেশে গেলে লঞ্চে করে যেতাম। আমরা যেতাম এখন যে মেঘনা ব্রিজ আছে, এই মেঘনা ব্রিজ থেকে লঞ্চ যায়, এখনো যায়। ওখান থেকে উঠতাম, উঠে গিয়ে যেমন হোমনা থেকে পরে ওখান থেকে হাইটে আসতাম গ্রামে, প্রায় 2 কিলোমিটার বা 3 কিলোমিটার হবে। হাইটা পরে গ্রামে নানু বাড়ি আসতাম, দাদার বাড়ি তোমার এটা থাকতাম। আমি গেলে হয়তো একবার দেখা যেত কইরা আইসা কথা নানু বাড়িতে। ওখানে মা ছোটখাটো বন্ধু ছিল, খালদু ভাই, তারপরে নানু ছিল, অনেক আদর করতো। আমার মায়ের পরে আদর পেলে একমাত্র নানুকে শিখে পাইছি। আর তারপরে ওখান থেকে আইসা 90 সালে গেলাম সৌদি আরবে। সৌদি আরবে যাওয়ার পরে ওখানে গিয়ে 91 সালে সম্ভবত সাদ্দাম হোসেন কুয়েত দখল করে। এই কুয়েত দখল করার কারণে তখন 91 সালে, না 90 সালে লাস্ট দিকে দখল করছিল। 91 সালে এই জর্জ বুশ আক্রমণ করে এই ইরাকে, সাদ্দাম হোসেন। এই সৌদি আরবে যুদ্ধ, পুরো যুদ্ধটা মনে করেন আমাকে তখন বেকার, মোটামুটি ভালোই কাজ করছিলাম। এই মানে কবিলে বলতাম যে আমাকে গেছি করে কবিলের বেতন ছিল, এই এয়ারপোর্ট থেকে আমার চুজ করছে যে তুই তো আরবির কথা জানোস, তুই সৌদি আরবে ছিলি? আমি বলছি না, আমি সৌদি আরবে ছিলাম না। আমি সৌদি আরবে ছিলাম না, কিন্তু আমি কুয়েতে ছিলাম। তখন আরবি কথা আমি কিন্তু পারি, তখন পারার কারণে আমাকে কবিল হলো ঠিক আছে তুই আমার অফিসে ডিউটি করবি। তার অফিসে ডিউটি করার জন্য সে আমাকে সিলেক্ট করলো, মানে বাছাই করলো। তখন তার ভাইয়ের সাথে আমাকে বাইরের অফিসে কাম দিল, অলায়া মুসা সেন্টারের সাথে। দেওয়ার পরে ওখানে একা মানে 4 একটা বিল্ডিং, ওই বিল্ডিং এর সাথে বিল্ডিং এর মধ্যে ছোট্ট একটা অ্যাপার্টমেন্টের মধ্যে 1 রুম, 2 রুম, 3 রুমের একটা অ্যাপার্টমেন্ট আছে। এই অ্যাপার্টমেন্টের ভিতরে তারা বিল্ডিং বানিয়েছে। আমি ওই অফিসের মধ্যে আমি একা থাকি। এই ধরনের ওর ভাই, কবিলের ভাই আসে 4টা বাজে,
4টা 5টা বাজে আসে একটু বসে চাটা খায়, একটু টেলিফোনের, তখন টেলিকম বিজনেস খুব মানে তারা শুরু করছে মাত্র। এই টেলিফোন মানে একটা টেলিফোন মানে একটা লাইন দিয়ে এক টেলিফোন দিয়ে আমার 10টা 12টা রিসিভার দিয়ে চালে, এই ধরনের একটা সিস্টেম তখন সেই 90 91 সালে। তখন খুব মোটামুটি চলছে ভালো এটা। তো এর মধ্যে মাঝখানে যখন জিয়ার রহমান মারলো তখন তো আমি পুরা বুঝি, মানে মোটামুটি ভালো বুঝি। টেলিভিশনে যখন খবরটা পাইলাম, দেখলাম টেলিভিশনে এই দৌড়াদৌড়ি, টেলিভিশনে গিয়ে দেখা 40 দিন মধ্যে শুধু খালি শোক পালনই করছে। আর যাই হোক, বলে রাজনীতি করে বললাম এগুলা, এমনিতে বিএনপির সাপোর্ট করি আমি, সাপোর্টার, কিন্তু কোনো রাজনৈতিক ভাবে আমি জড়িত না। যাক, তারপরে এখন মনে করেন ওই সৌদি আরবে কনস্ট্রাকশন কাম করলাম, কাজ করে কিন্তু মোটামুটি ভালোই আগাইছিলাম। কিন্তু ওই যে যুদ্ধ লাগার কারণে অনেকদিন বেকার ছিলাম। বেকার থাকার কারণে বাড়িতে বাবা দেশে টাকা পয়সা পাঠাতে পারেনি। পুরো যুদ্ধটা আমরা ছিলাম হাইয়ালি যারা বলতে হারা বলতে একটা জায়গা আছে, ওই জায়গায় মানে পুরানো এয়ারপোর্টের কাছে যুদ্ধ পরিচালনা বলছে সম্পূর্ণ অনেক জায়গা। পরে যুদ্ধের মতো অনেক কষ্ট মষ্ট করে মোটামুটি চাকরি গেছে পরে, মানে একদিন সাইলেন্ট যখন বাঁচতেছে তখন রাস্তায় বেড়েছি, সারা রাত জাগনা ছিলাম। তখন সকালে আর উঠতে পারি নাই, ডিউটিতে যেতে পারিনি কুরিয়ান কোম্পানিতে হুন্ডাই, ওই যে সৌদি আরবে বলে সে স্টিল বিল্ডিং, মানে মিনিস্ট্রি অফ ইন্টেরিয়র, মানে যেটাকে আমাদের দেশে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বাধীন মন্ত্রণালয় একটা বিল্ডিং, ওটার মধ্যে কাজ করছিলাম। তখন এর আগের দিন জানিয়ে দিকে গেছি পরে কুরিয়ানরা বাইক হয়ে গেছে, না কালকে আস নাই বললাম, বলে কালকে বোম পড়ছে না, এই সিঁড়ি বাজে হর্ন বাচ্চা ইয়া বাচ্চা রে, আর কি বলে অ্যালার্ম বাচ্চা গোড়া দিয়া দেয়। আমরা সারা রাতে বাড়াইছিলাম, এই কারণে আসছিলাম। তারপরও মানে নাই, কাজ থেকে না করেছে, বলে না আর কাজ হবে না, যাও, ক্যান্সেল করে কাটে দিয়েছি। পরে ওইখান থেকে আসা বললাম, আইসা পারা অনেকদিন 2 মাস আমরা মাত্র কাজ পাইনি, না পাওয়ার কারণে ওখান থেকে গেছিলাম ইয়াতে, কি বলে এটা, দামামে জুয়াইলে, যেখানে এই এখন বাংকার একটা ছিল এয়ারপোর্টের কাছাকাছি, ওইখানে আর্মিদের বাংকার বানাইতেছে, ওইখানে কাজ করতে গেছি। কার্পেন্টারের কাজটা কিছু যায়নি না, কার্পেন্টারের নাম দিয়ে গেছি। যাওয়ার পরে টাকাটা লইয়া এভাবে কাঠের মধ্যে রেখে বাড়ি দিয়েছি, টাকাটার মধ্যে বাড়ি দিয়েছি, হাতে লোক দিয়ে পাঠালি। লোক পাঠানোর পরে 10 শীতের মধ্যে আরে বাপরে বাপ, মানে কাবাকে দিই, কারণ সাগরের পারে। যাই হোক, মোটামুটি ওখানে কাজ টাজ করে আবার দাম্মাম থেকে আইসে বললাম রিয়াদে। আবার আইসা তখন রিয়াদে আসার পরে মোটামুটি ভালো জায়গার মধ্যে মনে করেন যে রিয়াদে একটা জায়গার নাম উমর হাম্মাম, আই হসপিটাল, কিং খালেদ আই হাসপাতাল, ওই সেই আই হাসপাতালে একটা মোটামুটি রঙের কাজের একটা কন্ট্রাক্ট পেয়েছিল, ভালো কন্ট্রাক্ট পেয়েছিল এবং ভালো কাজ করেছিল। এবং ইঞ্জিনিয়ার ব্রিটিশ একটা ইঞ্জিনিয়ার ছিল, আর ছিল মিশরের। ওরা দুজনই আমার কাজ পছন্দ করতো। আমি যে কন্ট্রাক্টরের মাধ্যমে দিচ্ছি ওখানে, গিয়ে পরে আমি আবার ডাইরেক্ট কাজ নিচ্ছি। কাজ নেওয়ার পরে আমি এখন কাজ করছি এখানে। এখানে আমার এক নোয়াখালী মানে লোক দিয়েছিলাম কাজে করার জন্য, ঢাকার আরো লোকজন 8-9 জন নিয়ে লাগাইছিলাম। কাজ করছে ভালো, কিন্তু ঘটনা হয়েছে নোয়াখালীর এক লোকে ওই অ্যাপয়েন্টমেন্ট থেকে ডলারের কিছু নিয়ে বাইরে গায়ে পড়ছে। ওই ডলারের চুরি দেয় আমাকে উপরে ফেলাইছে, ফলানোর পরে এখন তো জরিমানা আমার দিতে হবে। এখন দিতে হবে যে, তারপরে এটা আইনে নাই যে তোমার টাকা পয়সা স্বর্ণ গয়না এগুলো আমরা দায়িত্ব না, যার যার মানে দায়িত্ব। তারপরে আমরা ওখানে বাঙালি না, আমাদের কথা শুনে ব্রিটিশের অ্যাপার্টমেন্ট, মানে ব্রিটিশের নাগরিক, ওই হাসপাতালে চাকরি করে। তো ওর টাকাটা জরিমানা দেওয়ার কারণে আমার 15 দিনের মানে কি বলে এটাকে, ওই টাকা যেটা অ্যাপার্টমেন্ট মানে 4টা-5টা অ্যাপার্টমেন্ট কাজ করছিলাম কমপ্লিট, ওই টাকাটা জমা ছিল। আমি চিন্তা করলাম যে রোজার মাসে যখন কাজ করতেছি, রোজার ঈদের আগে টাকাটা নিয়ে সেটা হলো সবারই বেতন। আমার বলেছে টাকাটা জমা না, অ্যাপার্টমেন্ট কমপ্লিট আর টাকা লওয়া লাগে দিয়ে দেয়, এরকম সিস্টেম ছিল।
তো যাই হোক ওখানে লস খেলাম অনেকগুলো টাকা, মানে তখনকার সময় প্রায় 15 থেকে 20 হাজার রিয়াল হবে, অনেক টাকা। তো ওই টাকা বাদ দিয়ে পরে আসে বললাম, আমি তখন কর্নেডারে বললাম যে ঠিক আছে আমি এই টাকা আমার থেকে কেটে নিবি, ঠিক আছে আমি রাজি, কিন্তু আমার কাজ সাথে বন্ধ করিস না, আমি কাজ করবো, আমার কাজ দিস, কারণ এই টাকাটা কভার করতে হবে না। তখন সে বললো ঠিক আছে দেখলাম, কিন্তু আর কাজ দিতে পারেনি, কারণ ওখানে একবার ইয়ে কালার হয়ে গেছে যে এই জন্য ক্যান্সেল। চলে এলাম, তখন ঘুরলাম অনেকদিন, কাজ পেলাম না। তখন টুকটাক দিয়ে আমার এক ওখানকারই এক বন্ধু মরুভূমিতে থাকতো, সে মাঝে মাঝে আসতো আমাদের রুমে, আইসা ছবি টিভি দেখতো, মানে তখন ভিডিও টিভি অনেক কম থাকে। সৌদি আরব বললেও মানে সবাই করে দেখে না, বন্ধু বান্ধব করে আমাদের ঘরে ছিল, এই জন্য ওই যে মরুভূমি থেকে বা গাড়ি ভাড়া দিয়ে আসতো, আইসা আমাদের ঘরে প্রতি বৃহস্পতিবার আইসা করতো, শুক্রবারে থাকতো, তারপর ছবি টিভি দিয়ে শনিবার আবার দিত। সে গান আমার এরকম করতো, মানে ছাগল চড়াইতো মরুভূমিতে। তো আল্লাহকে পরিচয় হলো, পরে আল্লাহ ঘুরতে গেলাম একদিন, ওর এখানে ঘুরতে গিয়া ওর এই আমাদের দুধ দোয়া আনলাম, খাইলাম। আর খাইলাম পরে আমি যে রঙলার কাম করতাম, ওর আমি বললাম যে এখানে আমি গেছিলাম এক জায়গাতে, যাবি চল, তোর গেছি গেছি, পরে দুধ দোয়া আনলাম ওখান থেকে, 10-15 লিটার দুধ দোয়া আনলাম। পরে বললাম যে দেখ এই যে বেলা তুই যে কোনো সময় দিবি, সুরিয়া ছিল ওই কনেটার, সুরিয়া। তখন ওইটা যখন গেল, তারপরে সে বললো দেখ তুই এইখান থেকে গাড়ি ভাড়া দিয়ে আইসা দিয়ে এই 10 লিটার দুধ নেবে, তার দুধের দাম পরে এই কত 30 রিয়াল বা 40 রিয়াল, তুই 10 লিটার দুধ পাবি। আর তুই এখানে গাড়ি ভাড়া রাখতে হয়, তোর আওয়া যাওয়ার খরচা হয় 60 রিয়াল, তোর লাভ কি? তখন আমি বললাম ঠিকই তো। তখন আমার দিয়ে ঘুরে ওই মানে আমার যে বাঙালি বন্ধু, তার বললাম তোমার না আর দুধ নিতে যাবো না, খালি খালি আইসি এখন ভাড়া দিয়ে দিয়েছি, ঠিক আছে। পরে সে আমাকে ঘুরে নিয়ে গেলো মাজরায়, তাহলে চলো তোমাকে একটা মাজরা নিয়ে যাই, ওখানে দেখবা ঘুরবা গারবা, ভাল লাগবো। ওখান থেকে শাকসবজি নিয়ে আমরা আসলাম। হঠাৎ বৃষ্টি হইলো, বৃষ্টি হওয়ার পরে আসলাম, কাজ নাই বৃষ্টির দিন। আইসা পরে দেখলাম যে সেই বৃষ্টি মানে খালি দিয়ে যে পানি ছুটছে, ওই পানির লগে আবার মাছ হয়েছে, তেলাপিয়া মাছ। এই মাছ ধরার জন্য গেলাম, ঝাঁকি জাল নিয়ে এনে গেলাম, মাছ ধরলাম। কোন দিকে ওই মাছ ধর থেকে সবজি টবজি আনলাম। তখন কথা কথা বললাম যে আপনাদের এখানে এই সবজি করেন যে এটা কেন দেখি, বলে যে এটা আমাদের বাঙালি মানে দিন ভাই নোয়াখালী, উনি ওটা কন্ট্রাক্ট নিছে ভাড়া, কন্ট্রাক্ট নিয়ে তারপরে এই নিজের নামে মানে কবিরের নামে গাড়ি কিনছে, গাড়ি কিনা এই নিয়ে পরে হাতিগা বিক্রি করেন। তখন আমি বললাম যে আপনি এই জুবেলের থেকে হাতিগা নিয়ে বিক্রি করেন, আপনি ডেলি হাতিগা যান? আমি হ্যাঁ ডেলি হাতিগা যাই, 2 বার যাই। তখন আমি বললাম যে আপনি কি কিভাবে কেন, কত টাকা মাসে ইনকাম? তখন সে আমাকে বললো মাসে প্রায়, মানে ওনার লেবাররা বললো বা ওনার জিজ্ঞাসা করলাম, বলে যে মাসে প্রায় প্রায় মাসে আমার 1 লাখ 1.5 লাখ 2 লাখ পর্যন্ত আসে। তখন আমি চিন্তা হ্যাঁ আমরা মাসে বেতন না এই কি বলে 1200 1300 বা 1500, এত অতিরিক্ত বেশি, আমি 3000 পর্যন্ত বেতন পেয়েছি, 100 রিয়াল রোজ হয় যেটা। আর সেই জায়গার মধ্যে ও বলে মাসে বলে 1.5 লাখ 2 লাখ কামায়। পরে বললাম কেমনে ভাই? তখন মাথার মধ্যে বুক ঢুকলো, আমি তো মাজার লই দিব, আমি তো ফ্রি ভিসা কাম করি, আমি কনস্ট্রাকশনের কাম করে মোটামুটি ভালোই ছিলাম, 3000 রিয়াল বেতন পেতাম, ভাড়া টাড়া দিয়ে মনে মাসে 2000-2100 রিয়াল থাকতো এরকম। পেন্টের কাম করতাম, ভালো পেন্টের কাম, মানে বিল্ডিং এর পেন্টের কাম, বিল্ডিং এর গাড়ি কাঠের সবগুলো পেন্টের কাম নিয়ে জানি। কাজ করি পেন্টের কাম, কুয়েতেও কাম করছিলাম পেন্টের কাম, কুয়েতে কাম করছি ফার্নিচারের, সৌদি আরবে সারিয়ে দিয়ে কাম করছি কনস্ট্রাকশন মানে বিল্ডিং এর, আর দ্বিতীয় কাম করছি আপনার গাড়ি ওয়ার্কশপে। যাই হোক এগুলা অতীত। এখন হলো ওই মাজার যখন নিজে তার আমরা মাথার মধ্যে বুক ঢুকছে, এখন তো আর মানে রিয়া কামের মধ্যে আর মন পায় জোর দেয়, টাকা তৈরি দৌড়ে জায়গা দিয়ে ছাড়া
হ্যাঁ, 1 মাসে প্রায় 1400 রিয়াল জিগারে পারা। মানে অনেকে মাছা খুঁজতাম, মাছা বিছাইতাম, ওই বন্ধুর লোকে ঘুরতাম গাড়তাম, দাঁড়াইয়া আমারিয়া জুবাইলা আলাইনা। মানে এটা হলো সৌদি আরব রিয়াদের এলাকার নাম। আমি যে এলাকায় কাম করছি মানে মাজা নিয়েছি, ঘুরতে ঘুরতে পরে আমারিয়াতে একটা মাজা পাইলাম। পরে ওই মাজা কথাবার্তা করে লইলাম, লওয়ার পরে বন্ধুর সাথে লইলাম। বন্ধুকে বললাম যে তুমি মাছের কাম জানো, তুমি লেগে মাছে থাকবা, আর আমি রিয়াতে থেকে যে আমার জালকে থাকতাম। ওনার বললাম যে আপনি দিবেন টাকা, কারণ আপনার টাকা দিয়া আমরা চালান খারামো, আপনি এক পার্টনার। আর আমি যেমন মার্কেটে মাল বেশি, মার্কেটে আমি কবলি নেমে গাড়ি নিয়ে মার্কেটে মাল বেশি, মাল বেচার পরে যে আমরা 3 জনে মিলে পারতাম। এখন মাছের থেকে কবলি নিয়ে গিয়ে মাছা কন্ট্যাক্ট করলাম, সবকিছু করলাম। করার পরে আসার সময় মানে গাড়ি থেকে নামছে আর কি মহল্লা হারাতে, হাইলো যারা নামার পরে তখন লগে লগে ওই আমার সাথে আমার সাথে খাড়া ছিল, আমার সাথে খাড়া থাকতে হবে, পুলিশ এসে তাকে ধরে নিয়ে গেল। মানে পুলিশটা দূরে থেকে আইতেছে, ও দেখছে, দেখে ওর যে ওটা একটু বাড়ি মেরে চাইছিল, গুলিটা দৌড় যাই হোক পুলিশের গাড়িটা টান দিয়ে আসা দেয়, তারা ডাকবে এদিকে দিবে হাতা কামা। তখন বলছে মানে লাভ দেয়, ও যদি কামা নাই কত বললো, ও লাভ দেয় পুলিশে পায়ে ধরে বসে, পায়ে ধরে বসে হলো পুলিশের ভিতরে ওর ওর তার ধরে নিয়ে মার্কেটে মানে কি বলে মার্কেট থানায় নিয়ে গেছে। থানায় নিয়ে গিয়া তাকে নিয়ে ওরে দিল। এখন তো আমি মাথার মধ্যে হাত দিয়ে রাস্তার মধ্যে বসে ঠিক দিল। পরে বাসায় ওই যে টাকা দিব, ওইটা আমি বললাম যে দেখেন কন্ট্যাক্ট করে আসার পথে ওই যে মাঝে যে কাম করবো ওই লোক করে ধরে নিয়ে গেছে। এই হিসাবে মনে করেন ওই লোক বললো এখন ধরে নিয়ে গেছে, কি করো, আমি কি করবেন? পরে আমি ধরে এখন তো কবিলি করে কন্ট্যাক্ট করে আছি, কবিলি দেয়া আমি চলে আনলাম পরে সব করি গা মাছ। তখন আমি তখন জীবনে মাছ মানে ক্ষেতের কাম করিনি, দেখি আমি জানি না। পরে যারা আমার মাছকে কাম শুরু করলাম শ্রীনগরে হারা থেকে, মানে যারা কনস্ট্রাকশন কাম করে বা আকামা নাই, কাম মিলছে কাম পায় না, এরকম দেখা 5-6 জন লোক নিয়ে মাঝে শুরু করে। না আমিও কাম জানি না, ওই যে লোক টাকা দেয় উনিও কাম জানে না, বা আমরা মাঝে কোনো কিছু জানি না। মানে এই সিজনে কি লাগে দিব, মানে এখন মার্কেটের দিকে যে নানা পাতা বলে পুদিনা পাতা, এগুলোর দাম অনেক বেশি শীতের মধ্যে। যে নানা পাতা শীতের মধ্যে কেমন আনে এটা তো আমরা জানি না। মল্লিকা শীতের মধ্যে দাম বেশি, মল্লিকা মানে বাজার অনেক দাম। তো ওটা তো আর আমার দাম জানলে কি বলবো, কখন কেমনে ফলাইতে ওটা জানি। কুচবারা মানে ধন্যবাদ, ওটা আপনার গরমের সময় অনেক দাম, যেমন জুলাই মাসে অনেক দাম, ওই সময় তখন এটা হয় না। মানে এটা অনেকে ফলাইতে পারে না। বাঘ জিনিস বলতে একটা আছে ধন্যবাদের মতো রয়েছে, অনেক হয় মানে বাঘ কি বলে এটা, আর ধন্যবাদের মধ্যে নিয়ে একটা এটা আরেকটার নাম আছে দেখা, ওটাও দাম তখন ওটা 1 কিলো করে 1 মনা পাইকারি। তখন দেখলাম যে আমরা তো উড়ে দিয়ে পারি না। ধন্যবাদ বানিয়েছিলাম গরমের সময় নিয়ে, এখন ধন্যবাদ জ্বালাইছে ঠিক, কিন্তু ওটা বাঁচাইতে পারি না। কেমনে বাঁচিয়ে দিব, কি করে দিব কিছু জানি না। না জানলে পরে না জানার কারণে কুচা গরমের সময় যেমন নাকি কুচা হয় না, ওই সময় কুচার দাম মানে কুচা বলতে লাউ আর কি এত বড়। সৌদি আরবের আরব দেশে এটা ফল সবজি খুবই খুবই চাহিদা দেবে, মানে আরবিরা অনেক বেশি খায় এটা। ও খুচা এক সেন্টুকের দাম 80 রিয়াল 90 রিয়াল, মানে 40 রিয়ালের নিচে কোনো সবজি খুচা নাই। আর তখন আমরা খুচা লাগাইছি আমি গাছে দেখবে হলুদ গাছ মেরে এরকম করতে হতে 4 মাস গেল, মানে 4 মাসে আমরা প্রায় 30,000 রিয়াল ক্যাশ খরচ করলাম। আর যে লোক তাকে বলছি ভাই আপনাকে বাতিল নেবো 3 মাস পরে খাউন নেবো থাকা তুমি সব দিন। এখন 3 মাস পরে 4 মাসের মতো লোক যখন বেতন চাওয়া শুরু করলো আর আমাকে ক্যাশ টাকাও ঘুরিলো, এখন তো আমার মাথা খারাপ, আমার তো বাড়ে না মারে, মানে ওই পার্টনারে আমার ওই পার্টনার তো যায় না যে আমি তো মাঝে থাকি, মাঝে থাকলেও আমার লাভ নাই। মানে লোক যারা মারবো আমিও রাত্রে বাসায় থাকতাম না,
মাঝের মধ্যে গিয়ে আপনার ড্রেনের মধ্যে ঘুমাইতেন, যাতে অনেক সময় ড্রেনের মধ্যে ঘুমাইছি, গাড়ি করে মাঝের লোকে না দেখে। আবার গাড়ি দিয়ে দূরে পাখি করে গাড়িতেও ঘুমাইতাম। আবার অনেক সময় গাড়ি দিয়ে না ঘুমাই ড্রেনের মধ্যে ঘুমাইতাম। কম্বল, ওই গাড়ির মধ্যে কম্বল ছিল, আর ইয়ে ছিল কম্বল মানে মাল ঢাকার জন্য কম্বল, তাহলে আমার থাকা যখন যেমন মাল টাল নেওয়ার জন্য কম্বল দিয়ে তারপল দিয়ে বাঁধ দিতাম, ওই তারপল দিয়ে বিছায় ঘুমাইছিলাম। বেশি না, মানে 1 দিন বা 2 দিন ঘুমাইছিলাম, এই আর কি মনে পড়ে। তখন মোটামুটি আলহামদুলিল্লাহ প্রায় 4 মাস চলে গেছে। তখন মাসের ভাড়াও দেওয়া হয়নি, মাত্র 1 মাসে ভাড়াতে হয়েছে। তখন কারেন্ট বিল জমা করে রেখেছে, মাত্র ভাড়া জমা করে রেখেছে, তারপরে সার্ভিস বাকি কিছু গুলো জমা করে রেখেছে। মোটামুটি 4 মাসে হিসেব করে দেখি টোটালি লেবার বিল সহকারে প্রায় 1 লক্ষ, মানে প্রায় 90 থেকে 1 লক্ষ রিয়াল দেনা হয়ে গেলাম। এখন মাছটা বিক্রি করে ফেলুন, মাছটা বিক্রি করে ফেলুন মানে এই মাছটা যে নিব, এখন আমরা তো মাছটা সরব বলে বটর বানাইছি, মানে সরব বলতে জমিনের মধ্যে আইল বেন্দা বেন্দা ওই যে তৈরি করে খুব বানাই দেন, ওটা বলে সরব। ওই সরব বানাইছি, খরচ গেছে না ট্রাক্টর সহ করে, লেবারের খরচ গেছে। এখন এই পজিশনে যে কিনে নিও তারই মাঝে দিই। এই ভাইবা কইলাম, আমি 2 জন দেখাইলাম, ওমা আমগো আমগো পকেটে দেখালে প্রায় 32,000 টাকা ক্যাশ। তারপর আমার বেতন বাদ এটা, মাঝের ভাড়া বাদ এটা, তারপরে সব মিলে টোটালি মনে করেন 60,000 রিয়াল দিলেও কমসে কম মোটামুটি মাঝেটা ছেড়ে দিয়ে অন দিয়ে মাত্র 8,000 10,000। কেউ বলে তোমার মধ্যে মাল নাই, খালি মাঠের মধ্যে তোমার টাকা তুমি কই মাটির মধ্যে, মাঝে ছাড়ো তাহলে তোমার ভাড়া তোমরা বুঝবা, আমরা কালকে থেকে ঢুকলে এলো তোমার 10,000 রিয়াল দিব। তখন বললাম ভাই 10,000 রিয়াল নিয়ে আমাকে তো কিছু হবে না, 10,000 রিয়াল আমার দিকে নিবো, পিছন দিকে হইলে ভাড়া নিয়ে আসবো। পরে কোন দিকে যাবো, এগুলো হবে না ওগুলো হবে না। পরে এখান থেকে বাদ দিলাম, বাদ দেওয়ার পরে এখন আবার ওই যে লোক যারা ছিল ওই তারা সবাই মিলে বললো ঠিক আছে ভাই আপনি কাজ করেন, আমাদের টাকা কখন দিবেন, মানে লোকজন বলে যে আপনার পার্টনার নিয়ে আসেন, আমরা সবাই মিলে একটা পার্টনার অ্যাকাউন্ট করি। তখন মোটামুটি একটা সাহায্য ছিল, ওই যে এখন তো মাঝে নাই সে জায়গার মধ্যে যারা বলছে দেখি। পরে পার্টনারদের নিয়ে এলাম, আইসা বললাম যে স্বামী ভাই আসেন কথা কথা বলি। এই যে লোকটা বলতে মানে লেবাররা বলতেছে যে ওরা সহকারে পার্টনারের কাম করবো, কোনো বেতন নেই, মানে যে বেতন আছে সবাই মিলে পার্টনার। এখন সবাই বললো যে আমরা সবাই মিলে পার্টনার, আপনারও 2 পার্টনার, আমরা সবাই পার্টনার। মোট 8 জন ছিল, আমি সকাল 10 জন 2 সকাল। এখন তো জানা মেনা নাই, সবাই পার্টনার। এখন ওখানে আবার কিছু গৃহিণী লোক আছে না, যেমন ভালো লোক আছে আবার খারাপ আছে। আমরা একটা ফেসলা গেছি যে ভাই আমরা তো ঠিক আছে বুঝলাম যে আমরা ইয়া করবো পার্টনার করবো, তা আমরা তো আকামা নাই, আমরা তো পুলিশে আইলে বা পুলিশে নিয়ে গেলে আমরা কিছু করতে পারবো না, পার্টনারে কাম কেন করলাম। আমরা তো কবুলের মাজরা, আপনার আকামা আছে, আপনার কোম্পানিতে কাজ করেন বা আপনার কোম্পানি এই মাজরা নিছে, আপনার তো একটা শক্তি আছে, আমাদের তো এই শক্তিটা নেই। তো আমি বললাম ঠিক আছে আমি কি করতে পারি বল। আমার না ভাই পার্টনার না, এখন আমাকে টাকা দেন, মানে ওরা মানতেছে না। তখন কি করলাম, ঠিক আছে টাকা দিব বললাম। পরে বললাম যে তোমরা যে কোনো একটা সিদ্ধান্তে আসো, আমি যে এখন আছি আমাকে তোমরা মারো কাটো যা কিছু করো, আমি তো টাকা এখন দিয়ে দেবো। তোমরা 8 জন আছো, 8 জন মিলে একটা লিস্ট করো, যে যত বাবা আছো, কারণ আমার একটা বল আছে, মানে সাহস আছে যে আমি রিয়াদে এমনি হারাতে গেলে ওখানে টেন্ডারের কাম করলো প্রতি মাসে 2 থেকে 2,500 বেতন পাবো, 26-27 বেতন করতে পারি। তখন তখনের সময় 90 তখন হয়ে গেছে 93 সাল। 93 সালে তখন মনে যে তোমাদের সমস্ত কিছু আমি দিব। যখন আমার পার্টনারে সে তো টাকা দিছে, সে তো এখন বলতেছে না আমি টাকা দিছি আমি আর দিতে পারবো। সেও একটা কোম্পানি চাকরি করতো, আমি খাজেন্দার কোম্পানির নাম। এখন সে তখন সৌদি আরবে আমি দেখছিলাম যে সে আমেরিকাতে। যাই হোক শামীম ভাই ওনার নাম, শামীম ভাই ছবি যদি এই ভিডিওটা পরে, শামীম ভাই সালাম নেবেন, কেমন আছেন, ভালো আছেন আশা করি। যাই হোক এখন
ওখান থেকে ফেরার পরে লেবাররা বললো ঠিক আছে আমরা এক কাজ করি, আমরা তো টাকা পাওনা আছে, এখন আপনার তো টাকা দিতে পারবেন না। তো আমি বললাম ভাই টিভি লাগলে আমার অ্যাকাউন্ট থেকে ফটোকপি করে সৈন্যাও টিপ মেরে ভাই 8 জনে আমি কাজ করে তোমাদের টাকা দেবো। এই কথা বলার পরে লেবাররা বলে ভাই আপনি এই কথা বলেন, ঠিক আছে আমরা মানলাম আপনার কথা, আমরা 3 মাস আপনার মাঝে এখন কাম করবো, মানে সেইভাবে কাম করবো, মানে আমাদের জন্য 1 টাকা লস না হইলে তাহলে বলে এরপর দিকে টাকা দিয়ে আইবো 3 মাস পরে না 2 মাস পর দিয়ে টাকা শুরু হইব, ওই টাকা এলে পরে আপনি কারে কিভাবে দিবেন এটা আপনি এখনই রিলিজ করেন। তখন আমি বললাম ঠিক আছে আপনারা 8 জনের মধ্যে 8 জনই প্রথম কে নেবেন, দ্বিতীয় কে নেবেন আপনি সিদ্ধান্ত করেন, আপনাদের টাকা নেই আমি 1 রিয়ালও নেব, এই ব্যাপারটা সিদ্ধান্ত করো। তখন লেবাররা বললো যে এই মাসের মধ্যে কি আছে আমরা দেখে নেব। তখন তারা ওই মাসে দিল 14 দিন ছিল, 14 দিন ভালো মন্দ কাম করলো। তারপরের মাসে বেঁচে কিনলে আমার 13,000 দিয়ে, মানে মার্কেটিং এর মাল বেচলাম। আমাদের কারিগঞ্জে ছিল সিরাজ ভাই, ওনার দোকান ছিল মার্কেটে দাল্লা মার্কেটে, শিমাল বল ওই দাল্লা মার্কেটে দিয়ে সিরাজ ভাইয়ের দোকান ছিল, আরো অন্যান্য নোয়াখালী আমাদের ব্রাহ্মণবাড়ি আর আরো অন্য জায়গার লোক আছে, কিন্তু সিরাজ ভাইয়ের লোকে ভালো পরিচয় ছিল বা হইলো ওনার দোকানে মাল দিতাম। ওনার দোকানে মাল দিয়ে দিতে মার্কেটের মধ্যে প্রায় 12-13টা দোকানে মাল দিলাম। তারপরে ওখান থেকে দিলাম আটিয়া মাল দিলাম। জামাল বন্ধু ছিল আমার, ওনার দিলাম সিলেটের হবিগঞ্জের লোক, অনেক ভালো ছিল, শুনছি সে মারা গেছে, এখানে আমি বলতে পারি না বাকিটা। ফেসিগঞ্জ ছিল ওনার। তো পরে যাই হোক আস্তে আস্তে প্রথম মাসে তো মাল বেচলাম 13-14,000 রিয়াল, তারপর মাসে বিক্রি করলাম প্রায় 40,000 রিয়াল। লোকজন কাম করেও সেরকম মানে টাকাও খরচা হয়, মালপত্র সার বীজ, তারপরে মোটামুটি ভালো শিখছি। এখন এক তো শিখছি, দিতে হচ্ছে মানে যে লোকেরা কাম করতে ওই লোকেরা স্বাধীন করছে, যার কারণে লস কেজি পাবো। পরে যখন তারা ভালোভাবে কাজ করলো, ওই প্রথম দ্বিতীয় মাসে বিক্রি হলো 40,000, পরের মাসে বিক্রি হলো প্রায় এমনি 30-40। সবসময় তারা ভালো বিক্রি হয় না, কোনো সময় মাল থাকে কোনো সময় থাকে না, মানে মিলাই দিলে মোটামুটি 1টা বছর গেল, মাজা ভাড়া দিয়া লেবারে দিয়া জানা মানে সবকিছু করে মোটামুটি খাটাইছে, মোটামুটি বেশি না, একবার না। তখন 94 সাল, তখন আমার যে পার্টনার আছে, পার্টনার বললো যে আমি তো বাদ দিয়ে যাবো, বিয়ে শাদী করতে বয়স হয়েছে অনেকদিন। পার্টনারটা বললো দেশে যাবে, ঠিক আছে আপনার দেশে গেলে আমার টাকা দেন। তখন পার্টনারের টাকা জোগাড় যাবে 25,000 দিলাম, না আপনার টাকা ক্যাশ টাকা দিতে পারেনি, লোন টাকা আপনার ক্যাশ টাকা নিয়ে আপনার বাইক জানাবে। পরের বার আসেন, আসলে পরে বাইক থেকে ছুটি কাটায় বিয়ে শাদী করে আসেন, আসলে পরে দেখা যাবো নিচ্ছিল, তখন দেখা যাবো লাভ লস। তখন একটা মাছ হয়েছিল আমার আম্মারিয়া, মানে জাগার নাম হচ্ছে না আম্মারিয়া, সৌদি বেডিয়াতে। আমি আনাইনাতে আরেকটা মাছ আনলাম, আম্মারিয়ার পর আনলাম। তখন আমার ছোট ভাইকে নিলাম, মাঝখানে আমার ছোট ভাইকে নিলাম, তারপর নিলাম আমার বন্যামাইকে নেওয়ার পরে মুজামিল করলাম, কত আমার বড় বড় মানে বোনের মধ্যে বড়, মানে আমার ছোট বোনের মধ্যে বড়, এই বিয়ে হয়েছে কচুয়া, ওই মুজাম্মেল নাম তার। আমি মুজাম্মেলের সৌদি আরবে নিলাম, নেওয়ার পরে আমার ছোট ভাই মুজাম্মেল, আমি, আমরা 3 জন একসাথে আছি। আমার ছোট ভাইয়ের নামে কপিলের নামে ওই আলেনাতে যে মাজা ছিল ওটা নিলাম, ওটা না ওর মধ্যে আবার খেজুর গাছ, মানে খাজুর গাছ, মাজাটা মোটামুটি রাস্তাঘাট মিলে মোটামুটি ভালো মাজা ছিল, বড় ছিল, মানে পরিপাটি, মানে সুন্দর ভাবে সাজানো, রাস্তা রোড মানে প্লট বাই প্লট সাজানো। ওই মাঝে লওয়ার পরে আমি বললাম যে আমার একজন বুঝলো, আমার নামে আমার সাথে ছিল ওই আমাদের হোমনার এক লোক, ফিডরিয়া করে নাম অলেক ভাই। সে বললো যে নাই ভাই আমি যদি এ মাজা, মানে আমি তো ইয়াতে ছিলাম যে স্বামী মেডের মধ্যে পাঠানো রাখবো, কারণ তারা নিয়ে আমার যা পার্টনারি শুরু করছি, এখন তারা নিয়ে যখন না ডাকবো তাহলে এটা বেইমানি না। এখন তারও রাখবো, আমারে বললো যে দেখেন আপনি আম্মারিয়ান মাজার যেটা আছে এই মাজার আপনি
তার পার্টনার তার লোকে আছেন, তার লোকে থাকেন। কিন্তু আপনি যখন নাকি আলাই নামাজ এটা লইছেন, আলাই নামাজের এটা আপনি বাইরের নামে লন, এটা আপনার একা থাকবে। আপনি গাড়ি ভাড়াটা কেন আপনার বাইরের নামে এইভাবে করেন। আপনি হইলে ওই মাজার হিসাবে কোনো মজার থেকে লাভ লোক যাবে ওটা দিবেন, এই মাজারতে দিবেন না। তখন আমার মাথায় একটু বুদ্ধি করলো, হ্যাঁ কত ঠিক বললে। পরে এই মাজা আলাইনাটা চালাইলাম, পরে ওই লোককে ভেসে গেল। তখন এই আলাইনা আমাদের যখন আমাকে দিব না, তখন উনি দেশের ছুটি থেকে গেল 2 মাস পরে। যাওয়ার পরে উনি বললো যে আলাইনা মাজার যাওয়ার পরে মাজার দিয়ে তোমার মাথা খারাপ হয়েছে। খাজুর গাছ ছিল প্রায় 400, এই 400 খাজুর গাছের বাসা। তারপরে মাজার বেচা কিনি মোটামুটি ভালো, ফল মানে ফসল বলাতেই ভালো হয়। মানে ওর মাঝে আমার সেরা ছিল মূলার জন্য, মানে সাদা মূলা, প্রথমে সাদা মূলার জন্য সেরা। আর আমারই আমার ছিল জিজি, সৌদি আরবে একটা ফসল আছে জার্জি গুলা, এটা ক্যাপসাপাতার লগে খায়, মানে খানার লগে সালাদের লগে এটা খাবে। ওটা আপনার 12 মাস হইতো ভালো। আমার আলাইনাও হইতো কিন্তু কম, মূল্য হইতো আলাইনা অনেক বড় বড় মূলা। এই মূলা আমি মার্কেটের মধ্যে 1 নম্বর সেরা হয়েছে মূল্যের জন্য। এখন কত লোক হয়ে গেছে, মানে অনেক লোক হয়ে গেছে পরে। যাই হোক, ওটা করার পরে তারপরে ইয়ে আসলো, সাইন হয়ে গেল মাজা দেখা। পরে সাইন ভাই বললো যে আপনি এটা 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 হিসেব করেন। পরে হিসাবে বললাম আমাদের হিসেব দিলাম। পরে আমার হিসেব বলে আলাইনা, আমি আলাইনা ওটা আমার ভাইয়ের নামে লিখছি, আমার বোন জামা আছে, আমার ভাই আছে, তার চলে। বলে যে ওটার টাকা পেলেন, আমি টাকার জন্য বেশি, ওটা তো আপনি দেখার পাবেন, আপনার দেখার ব্যাপার। আপনি আমারই মাঝে মধ্যে কত বেচে কিনে হয়েছে কি লেনদেন ওগুলো দেখেন, আমি আপনার সব হিসাব দিন বাই টু বাই। আমি যদি আমি 1 মিনিট পর্যন্ত হিসাব না দিতে পারি, এটা আমাকে বলবেন। আমার প্রতিদিনের মাল, প্রতিদিনের টাকা, প্রতিদিনের খরচ, তারে কত টাকা দিয়ে সব লেখা আছে। আমার খাতা ছিল 3টা, একটা ছিল মানে ভলিউম খাতা, মোটা খাতা, মানে এটার মধ্যে টোটাল লেখা দিও। একটা মধ্যে ছিল খরচ খাতা, আর একটা ছিল মার্কেট স্লিপ, স্লিপ হিসাবে আজকে মাল কত গেল এই মাল হিসাবে স্লিপ ছিল। তখন এগুলো দেখা আমার ওই কি বলে পার্টনার বললো যে না, আমার সাথে আমি পার্টনার কোন, তাহলে আমার টাকা দিয়ে দেয়, কি দিবেন দিয়ে দেন। তখন বললো যে ঠিক আছে মালটা কি দিলে আপনি খুশি হন। তখন উনি বলেন আমাদের কাছে আবার আমাদের বাসায় থাকতো ওই যে কুমিল্লা চট্টগ্রামের মালানা সব বিষয় সাথে জামালউদ্দিন সাহেব মনে হয়, উনি গেছিল কালেকশন করতে, মানে ওই যে চান্দা উড়ে না মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, উনি ফ্রি বিষয় গিয়ে ওখানে কালেকশন উঠে। ওনার বেতন ছিল, ওনার আমার ঘুরে দেন গাড়ি দেওয়া সবসময়। ওনার কাছ থেকে কম বেশি হাদিস বলেন, মানে ইসলামিক কথাবার্তা কিছু শিখছিলাম বা জানতাম। ওনাকে নিয়ে ঘুরতাম। এই শামীম ভাই ওনার মানে ওনার বাসা থাকতো, মানে আর আমাদের বাসায় থাকতো, থাকার কারণে তো উনি একটু মানে কথাবার্তা বলতো, ঠিক আছে আপনি কাম করেন, আমি ঢুকবেন না, আপনি টাকা মাঝে দিতে হবে। আমি মাঝে দিচ্ছিলাম, কথা শুনে তো মাজার দাম হচ্ছে 1,20,000। 1,20,000 টাকা দিলে মাজার মানে আজকে দিয়া কালকে আমাদের বাড়িতে দেবো, কালকে থেকে অন্যজন নেবো, 1,20,000 ক্যাশ দিবে। পরে ওই মাজার দিয়া মাশাল্লাহ 1,20,000 সারা পাইলেও। তো উনি বললো যে উনি শুনছে যে 1,20,000 মাজার দাম হচ্ছে। তাহলে রাস্তায় ডাকাইলো, ডাকায় পরে ওই যে কিবরিয়া ভাই ছিল, অলেক ভাই, ওনার সাথে ওনার সহকারী নিয়ে গেলাম। যাওয়ার পরে উনি আরো মানে বলতে ওনার সহকারী নিয়ে মিটিং হলো। তখন বললো যে কত হচ্ছে দাম মাঝে, আমি বললাম যে এত উঠছে দাম। তখন বললো ঠিক আছে আমার আপনি 1,20,000 দেন, লইলে 60,000 দিবেন, আর বাকি 60,000 ঠিক আছে লোমো, আপনার 60 আমার 60। এখন হিসাব পত্র করতে হইবে না, তাদের করতে হইবে। তাহলে কালকে আসি। পরে আর পরদিন আবার গেলাম হিসাব পত্র করার জন্য। তখন তারা বুঝলাম, দেখালাম যে এই এত টাকা আমরা দেন আসলে না পারে,
এত টাকা দেন আছেন আপনার এই দোকানে, এত টাকা দেন আছেন মার্কেটে, এত টাকা দেন আছেন আপনার বিদ্যুতে, এত টাকা দেন আছেন সার্ভিসে, সবকিছু মিলে লেবার টেবার সব সব করে হিসাব করে দেখলাম যে টোটালি লস আছি, মানে আমার লস আছি প্রায় 1,40,000। আর মাঝে বিক্রি হবে 1,20,000, আরো 20,000 সব। আমি ওটা করতে চাইবো আপনার সাড়ে নিবেন, লেবারের দেনাগুলো দিয়ে যান, লেবারের দেনা, তারপরে যে সার্ভিস, মাজরা ভাড়া তো সবসময় একবারে 6 মাস পর পর ভাড়া দিত, কিন্তু আমরা ওই মাজরা ভাড়া দিতাম মাসে 8,000 ছিল ভাড়া, 8,500। তখন উনি বললো যে না, উনি ওনার সাথে বলি যে মামলা জামালে দিন সাহেব, উনি আবার ছিল চালাক। উনি বললো ইয়ারে এই নাই ভাই আপনি এক কাম করে চাই এগুলো বাদ দিন, সব বাদ দিয়ে আমি মানে একবারে আপনি কইলেন বলে আপনার তাই কি দিবেন, মানে স্বামীর একবারে দিয়ে লাইলে স্বামী নিয়ে যাবো আপনার সারি দিবেন। তখন আমি বললাম আমার থেকে, আমি বললাম মানে আমি একটু বেশি ছিলাম তো, মানে কি বলে আবেগ গুলো, যে স্বামী ভাই জন্য একবার যাবো, স্বামী ভাই এক কাম করে আমি স্বামী ভাই আপনার 20,000 দিয়ে দেবো একবার, মানে একবার আপনার 20,000 দিয়ে দেবো একবারে, বলতে এই টাকাটা আমি ভাইয়া আমাকে 3 বার আপনাকে 20,000 দেবো, টাকাটুকু আমি দেন, মানে কিছু দেওয়া লাগবে না, সব আমি। পরে এই কথাবার্তা বললা পরে বলো যে না একটু বাড়া দেন। আমি তো একবার যাবো, মালা সব বললো যে ভাই এক কাম করেন, একবারে যখন যাবো গা তাহলে ওনার আর কিছু জোরে দেন যেতে। পরে আরো 2,000 ধরে ও লাগবে বললো নেন ভাই ঠিক আছে 2,000 দেন, দেওয়ার পরে ওনার মাজাটা ছেড়ে দিব, আর আপনি দায় দেবে যে আছে সব আপনার লেবার সব। তারপর দিন এসে মাজা বলে গেছে সবার সাথে যে আমি আর মাজার কোনো দায় বাড়ি নাই, এখন সব যত দায় বাড়ে সব নেন নেই। আমি মাজা থেকে গেলাম গা, এমন যে আপনার সবার সাথে আমি যাই হোক লেবারের সাথে মনে করেন আমি থাকতাম খাইতাম। আর মনে করেন মাজার ভিতরে আমার ছোট ভাই আছে এবং আমার বোন জামাই আছে, মানে আমার বোনকে যে বিয়ে দিয়েছি কচুয়া, সেই মনে করেন। এখন 96 সালে, 96 না 97, এই সাদিক সাদিক আমার সরে আমাদের মেয়ে 96 না 96 মনে করছে 96 সালে দেশে আসলাম। এর আগে আসার আগে মাঝখান দিয়ে মোটামুটি কিছু ছোট বন্ধ ঘটনা হয়েছে, যেমন হজ করলাম 94 হজ করলাম, 94 না 95 আমার পুরো মনে নাই, সম্ভবত 94 হবে বা 95। দেশে আসার 1 বছর আগে করছি হজ। কি বলবো এখন, এটা তো প্রকাশ করা যাবে না যে মনে অনুভূতি কি ছিল বা কি হয়েছে। তখন কাবা শরীফে দেখার অনুভূতি প্রথমবার যারা যায় তারা বলতে পারে যে কাবা শরীফে প্রথমবার দেখলে যে মনের দিকে একটা অনুভূতি আসে, এই যে কাবা, এই সেই কাবা শরীফ আল্লাহর ঘর দেখে আমার মানে মানে আত্মহারা, যে আমার মনে হয় যে কি জানি পাইলাম। 95 হজ করলাম, হজ করার পরে 96 দেশ হয়, 96 মার্চে বুধ দেশ হয়। দেশে আসার পরে তখন কুরবানি সময় ছিল, 2 থেকে মানে 4-5 দিন আগে আছি, তো আমি 1 সপ্তাহ আগে আছি। তারপরে আসার পরে দেখলাম যে মানে গরুর হাট মানে অনেক মুশকিল, বাজার গরুর হাট, মিটফোর্ডে কলেজে থাকি, এখন টাকার তো কোনো অভাব নেই, কি একটা অবস্থা। তখন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কারো কোনো অভাব নেই, মানে পারে না নাই মানে কি দিয়ে যে কি করবো, মানে কেউ মানে কারো কোনো ইয়া নাই, অভাব নাই নাইমের জন্য। নাইমের জন্য যা চাইবো মানে মনে করেন আমি একটা কি বলে রত্ন, মানে আলাদিনের চারিগ্রাম মতো
যে যেভাবে বলছে সেভাবে তাকে দিচ্ছি। এখন বিয়া করার জন্য আসলাম দেশে। এখন ঈদের 2 দিন আগে আমার আব্বা করলো কি ওষুধ, প্রেশার ওষুধ খেতে, তো প্রেশার ওষুধ খাওয়ার জন্য মনে ছিল না, আর রাত্রে ওষুধ আনবে, সকালে উঠে যায় ওষুধ নেই। পরে নাস্তা খেতে খায় ফার্মেসি গেছে, ওষুধ নিয়ে নিবো, দিয়ে খাই নেবো। ওষুধ নিয়ে না করে যে ওষুধ ফুটা দিয়ে আবার 2টা দাঁত ছিল আলাদা, দাঁত করছে কি খুললা গলায় যায়। গলায় যাওয়ার পরে গলায় দেওয়ার মানে কাচুমুচু করে কি জন্য বাড়ি গেছে ওরা যায় না। পরে বাসায় দুপুর খানা খায় নেই। পরে বিকাল বেলা মানে খুবুমুখু করতেছে, পরে আম্মা জিজ্ঞাসা করে, পরে আম্মাটা গুলো বলে এই অবস্থা। হায় হায়, তখন তো হাসপাতালে নিয়ে অ্যাক্সিডেন্ট করে দিয়ে গলায় গেল, দাঁত 2টা দাঁত সহকারে ইয়ে সহকারে আটকে রেখে বহু চেষ্টা করেছে ওনারে কয়েকবার কি বলে এই যে অজ্ঞান করে যে কি অ্যানেস্থেসিয়া দিছে। তো আমি আবার কথা বলতেছি, আমার কথা একটু বাজে মুখে, আর আমি স্ট্রোক করছি কমসে 4বার, গতকালকেও 1বার করছি। এখন আমার কথাগুলো একটু বাজে। অ্যানেস্থেসিয়া দিছে বলে আমার আব্বাকে, আমার আব্বা অ্যানেস্থেসিয়া দেওয়ার পরে যখন ডাক্তার যায় ভিতরে মানে বাস দিয়ে রান্নার জন্য, ওনার জিজ্ঞাসা করে মানে আপনার নাম কি? অন্য বলে আমার নাম মান্নান। আপনি কই থাকেন? আমি যে কলেজের ভিতরে থাকি। মানে উনি অ্যানেস্থেসিয়া দেয় কিন্তু উনি একবার নেন, কারণ উনি প্রচুর ডিমস করছে একবার, মানে এক সময় ডিমস করতো, তারপর সিগারেট অনেক বেশি হইত, যার কারণে ধূমপান অনেক কত, যার কারণে অ্যানেস্থেসিয়া কাম হয় না হওয়ার কারণে পরে 2বার অ্যানেস্থেসিয়া দেওয়া, 3বার এবার যখন গেছে অ্যানেস্থেসিয়া দিব আবার, তখন ডাক্তার গিয়ে আমাদের মামতো ভাই ছিল একটা, হারুন বলে নাম, সে হারুন ভাই মানে ডাক্তার হাতে ধরছে, স্যার আপনি অ্যানেস্থেসিয়া আবার 2বার যান, 3বার যে আপনি অ্যানেস্থেসিয়া দিবেন রুগীটা ফিরবে কিনা না ফিরবে এটা কি আপনি গ্যারান্টি দিতে পারেন? হয়তো আজ ঠিক তো 3বার আবার অ্যানেস্থেসিয়া তো ফেরত, রুগী ফেরত না হইতে পারে। পরে ওনারে অপারেশন থেকে বাদ দিল, বাদ দেওয়ার পরে উনি আইসা বললো, পরে বলে যান আমি ঈদের পরে আইসেন, এখন তো হবে না, কালকের দিন পরে ঈদ, পরে বাসায় গিয়ে খাওয়া দাওয়া করেন, পরে দেওয়া যাবে। ওমা বাসায় একজন রাত্রে খাওয়া দাওয়া করছে, আর পরের দিন খাওয়া দাওয়া করছে, পরে গলার থেকে আবার দাঁত গেছে পেটে। তখন তো আরেক সমস্যা পেটে করেছে, অনেকে আবার গিয়ে ভর্তি পরে আবার এক্সরে করেছে, এখন পেটের ভিতরে আছে, যে বুড়ি টুড়ি ফারে নাই, পেটের ভিতরে আছে। অনেক সামনে খেয়াল করেন বাথরুমের সাথে এটা বাইরে হয়ে যাবে, মানে 2টা দাঁত আর কি, সামনে 2টা দাঁত বাঁধা ছিল, বানানোর পরে ওই দাঁত শিখতে গেছে, টোকল আছে, টাকার পরে গেছিল। পরে 4 রাতের দিন বেশি গরু কিনতে নেওয়া গিয়ে বুঝে আর গরু পাই না, গরু নাই। পরে আমার তো টাকার কোনো সমস্যা নেই, গরু রাখবো, আমি গিয়ে গরু পাই একেবারে লাস্টে গিয়া নয়া বাজারে দিয়েছে মার্কেটটার ওই পাশে গিয়া পরে একটা গরু পাইছে, অনেক বড় বলি গরু, ইন্ডিয়ান সাদা বলি গরু। তখন দাম ছিল কত, এক মানে তখন দাম ছিল 30,000। তখন বললাম যে কত দিন এটা করেন, আমি 20 থেকে শুরু করছি, 20 কইলেছে, 5 আর কোন লোক আছে, 20 জন কইলেছে, আর কেউ আগে পারে না। পরে এটা ক্ষতি করেছিল, লাস্ট 27,000 টাকা দেয়া গরুটা আনলাম। গরুটা আনার পরে রাস্তাতে নিয়ে আসে, গরু নাই। কেউ বলে কত নিয়ে ভাই, আমরা 7,000 বলি, তখন বলে ভাই মিথ্যা কথা, এই গরুর দাম আছে 50,000। আমি যে গরু যে আমরা কিনে লাইছি, কেনার পরে আর কোনো গরুই নেই মার্কেটে। পরে যে 4-5 দিন গরু নিয়ে আইলাম, সবাই হাসি খুশিতে। আমার আব্বা তো ওই চিন্তা আছে কখনোই ওনার দাঁত যাইব, উনি বাথরুমে গেলেই খেয়াল করে দাঁত গেছে কিনা। পরে তো দেখছে যে দাঁত পড়ে গেছে বাথরুমে। পরে কুরবানি দেওয়ার পরে এখন আসল কুরবানি সবাই মানে আমাকে কুরবানি দিব, মানে আমাকে কুরবানি দিব, আমি যেখানে যাই ওখানে মেয়ে পছন্দ হয়। দেশের বাড়িতে গেছি মেয়ে দেখতে, রাস্তা দিয়ে যাই, আর যাওয়ার পরে মানে আমাকে চিনে আর কি, এইটা এই গ্রামের নাম মাথাভাঙা, এইসব এলাকার নাম মাথাভাঙা, এখানে এরকম মানে ওই গ্রামটার মধ্যে, ওই এলাকাটার মধ্যে ডিসিরা ছিল একসময়,
মানে মানুষের গরু টরু নিয়ে বিয়ে করে বলে তো ঋষিরা, এটা ছিল অন্য মাথা ভাঙা, কিন্তু বলতো আর কি এই মাথা ভাঙা। তখন আমি বললাম আল্লাহ এই সবখানে বিয়ে করলো, এই গ্রামের বিয়ে না, পরে শেষ পর্যন্ত ওই গ্রামের মধ্যেই বিয়ে হয়েছে। আচ্ছা যাই হোক, এখন টাকা পয়সার তো অভাব নাই, এখন বাড়ি করব, আমি ইয়া করবো, মানে বাড়ি কেনার জন্য, জায়গা কেনার জন্য আমার আব্বা এবং আম্মা ওনারা আছে যে সোজা করে কোনো কথা নাই, ওনারা আছে যেগুলি মানে খাওয়া ঘুমো ফিরো টাকা পয়সা শেষ। ঘরে আমার আব্বার সভাপতি পদে কয়েকবার এখানে ইলেকশন করছে, কিন্তু কার কাছ থেকে 10 টাকা খায় নাই, নিজে খাওয়াই তো, কিন্তু খাওয়াই নাই। আমি প্রতি মাসে মানে যেখানে সাধারণভাবে তখন প্রায় 1800 না 1900 টাকা বা 2800 টাকা এমন ছিল বেতন, ওই জায়গার মধ্যে আমি 50 থেকে 1000 টাকা মাসে খরচ করে দিই। সেই জায়গার মধ্যে কিভাবে, আর আমি তখন বিয়ে করছি, বিয়ে করার সময় আমার শ্বশুর বাড়ি থেকে হোক আর আমার নিজের পকেট থেকে আমি তখন 4.5 লাখ টাকা করতে করে বিয়ে করলাম। আমার শ্বশুর বাড়ি থেকে আমি 10 টাকার জন্য এটা কান্না করিও নেই। ওনার সাথে আমরা তখন তো জিনিসটা বুঝতাম না যে না, ওনার শ্বশুর বাড়িতে চলানো গিয়া এত লোক খাওয়ান দাও, মনে করেন একটা জোরের পর্যায়ে পড়ে, তখন জানতাম না, জানলে আমি এত লোক নিয়ে যেতাম না, খাওয়ানোর ভারটা আমি নিতাম। যাই হোক, যেদূর করতে পারছি ওদূরে গিয়ে ভালো হয়েছে। মানে আমি কিন্তু মানে বিয়া করার যে কাবিন না, কাবিন বলতে আমি মানে ক্যাশ দিয়ে দিয়েছি। আমিও বিয়ে এগুলো করছি, আমার ছোট ভাইকে করেছি কামাল। মানে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, মানে আমার আত্মীয় স্বজন ভাই বোন কাউকে আমি মানে করতে কম করিনি, কিন্তু কেউ আমার আপন ছিল না। আমার বাপ মা আপন ছিল না, আমার ভাই বোন আমার আপন ছিল না যে এখন নাই। আমার ভাই বোন সবাই আছে, কিন্তু কেউ আমার আপন না। এই 95-তে না 96-তে একটা বউ কথা কওয়া একটা নাটক দেখছিলাম বিটিভি টেলিভিশনে। তো বিটিভি টেলিভিশনের নাম দিয়েছিলাম, ওটা ছিল ইয়ার ওনার নাম কি মামুন কি নাম, ওটার মধ্যে ওর বড় ভাই থাকে ইয়া আমাদের এই যে আরে ভুলে গেলাম, আমজাদ হোসেন। ওটা থাকে বড় ভাই, আর ছোট ভাই থাকে লেগিয়া মামুনুল হক না কি নাম, ওই যে স্টিল মিল মানে স্টিল কোম্পানি আছে যে একটা, ওনার নামটা ভুলে গেছি। আর ছিল আমাদের নাম যেটা কি, আরে আসাদুজ্জামান নূর, ও ছিল বনজামাই মাস্টার। আর মোটামুটি এরকম মানে এটা নাটকের উদাহরণটা আমি এই জন্য দিলাম যে আমার ভাই বোন বা আমার আত্মীয় স্বজন কিরকম এই জন্য বলার জন্য। ওই নাটকের মধ্যে একটা সিন আছে, ওই সিনের মধ্যে যখন ওই মামুনুর রশিদে আপনি বিয়ে করে নিয়ে আসে মৌরে মিম থাকে নায়িকা, মিমকে নিয়ে আসে, তখন এই মিম যখন ঘরে নিয়ে আসে তখন মামুনুর রশিদে মানে লাঠি দিয়ে দূর হয়ে যায়। পরে জমি জমা বাগলো, পরে মানে ওর বাম্বুটি দিয়ে তোমার জমি জমা তুমি দিতে নাও। তখন ওর ভাইয়ে কয় ভাই মানে আমি যে বিয়ে করে আনছি আমাকে ওরে জায়গা দাও, হয় না তো জায়গা নাই, পরে দিলে আমার বুঝা দাও, আমার বউ নিয়ে আমি জায়গা। তখন বললো তখন আত্মীয় স্বজন কেউ বানা, তখন ওই আমাদের বড় ভাই থেকে যে কি নাম যেন বললাম আমজাদ হোসেন, উনি তখন বলে যে আমার দাওটা করে দাওটা দিত, তখন ওই যে বোন জামাই থাকে লেগা এই আশ্চর্যমন নূর, তখন আশ্চর্যমন নূর দাওটা দাও, মানে পিছিয়ে নিয়ে দাওটা নিয়ে ধরা দেয়, বলে দাওটা নিয়ে দাও, কারণ দাওটা দিলে ওই যে ছোট বাইরে মারবো এই জন্য। আমার ভাই বোন আত্মীয় স্বজন মানে আমার যারা আছে তারা আমার এরকম, কেউ যদি আমাকে মারতে আসে, তাদের হাতে যদি অস্ত্র না থাকে তাহলে তারা আমাকে মারার জন্য আমার আত্মীয় স্বজন অস্ত্র হাতে নিয়ে দিব, নিয়ে অস্ত্র দিয়ে বাবা। সেই জন্য এখন আমি যে অবস্থা যেভাবে আছে আলহামদুলিল্লাহ ভালো আছে।
আপনারা যে যেভাবে মানে যে যেখানে থেকে এটা দেখতেন, আমার পরামর্শ এটা হবে, আমি অনেক জীবনে অনেক কষ্ট করছি, আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছে। আমার এক ছেলে, 3 মেয়ে, মেয়ে মেয়ে সবগুলো সবারই বিবাহ হয়েছে। আমার ছোট মেয়েটা আছে লেখাপড়া করতেছে, নিজে মেয়েটা বিয়ে দিচ্ছে আমাদের এলাকায় ব্রাহ্মণবাড়িয়া, আর বড় মেয়েটা বিয়ে হচ্ছে রাজশাহী। যাই হোক, সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। কিন্তু কথা লেগে একটাই, মানে কে করার জন্য করবেন না, আবেগে বসিতে হইয়া ভাই বোন আত্মীয় স্বজন কাউকে করবেন না। নিজের আছে এটা নিজের। সৌদি আরবে বিশ্বাস করেন, আমি বস্তা দিয়ে টাকা কামাইছি, বস্তা বইটা, মানে বস্তা বইটাও টাকা আমার ফুরাইতো না, এমন টাকা কামাইছি আমি। প্রায় কয় বছর না, প্রায় তুমি নিয়ে আসছি কত সালে, 99-তে। 99-তে আমার ফ্যামিলি নিয়ে আসছি আমি, 2019-এ আসছি। এর মধ্যে মাঝখানে একটানা ছিলাম অনেকদিন, মাঝখানে একবার ছেড়ে দিয়ে আসছিলাম, 13 বছর একটানা ছিলাম। একটা মানে লস খেয়েছি, একবার লস খেয়ে পরে মাছের ব্যবসা গেছে গা। তখন নিজের বাবা মা কেউ আমাকে সাপোর্ট দেন, তাদেরকে প্রতি মাসে লাখ টাকা দিয়ে আমার কোটি টাকা পর্যন্ত আমার লস করছে, কোটি কোটি টাকা, শুধু কোটি না, কোটি কোটি। ঢাকা শহরে জায়গা কিনছিলাম কয়েকটা, দৌড় করে রাখতে পারিনি। দেশের বাড়িতে 96 সালে আমি যখন আইছি, ওই 96 থেকে 97, এই 2 বছরে আমি আমার গ্রামের প্রায় 20 খানির উপরে জায়গা কিনছি। ওই জায়গাগুলো সবগুলো বিক্রি করে। এখন আমার মা বাবা করছি, ভাই বোন, ভাই তো একটা, ভাই আত্মীয় স্বজন সবাই সবাই কম বেশি মানে এরকম হাত ধরেছে, মানে এরকম যারা আছে, এটা যেটা আছে আমার আত্মীয় স্বজন যেটা আছে, তারা বাছাই করতে গেলে এটা এটা বাছাই করবো না, আত্মীয় স্বজন আমি বাছাই করবো এটা, এটা সময় দিল মানে বান্ধব কোন রকম ডাক্তার আছে বলে বাঁচবো। কিন্তু আত্মীয় স্বজনে যে আত্মীয়, তুই আমারে মারলে একবার মারবো, মানে কাটিয়ে আনবো। এই জন্য আত্মীয় স্বজন কেউ বলো না, কেউ বলো না, যে যার বাসা নিয়ে বাঁচবেন। আর মোটামুটি আমি এখানে একটা গ্রিন হাউস করছিলাম। আমরা যদি গ্রিন হাউস করেন কেউ, বা আমি এগ্রিকালচার কাম মাছের কাজ জানি ভালো আলহামদুলিল্লাহ। বাংলাদেশে যেটা করার আমি দেখছি যে একমাত্র মানে সাকসেস এই যে এগ্রোওয়ানের সামিল ভাই, উনি মোটামুটি ভালোই একটা পজিশন ধরছে, মোটামুটি ভালো একটা কোম্পানি করছে। আমি তো কোম্পানি করার ইচ্ছা নাই, আমি মোটামুটি ভাবে আমার বাড়িতে 8 শতাংশ অথবা 10 শতাংশ জায়গাটা খালি আছে, ওই জায়গার মধ্যে আমি একটা গ্রিন হাউস বানাইছিলাম। বানানোর পরে ওই গ্রিন হাউসে আমি মোটামুটি ভালোভাবে করছিলাম, কিন্তু আমার সামান্য ভুলের কারণে আমার ওই গ্রিন হাউসে আমি সাকসেস হতে পারিনি। মোটামুটি হয়েছে, আমি তখন বুঝতে পারছি যে অবশ্যই মানে 100-120 টাকাতে 20 টাকা সহ পাইকারি বিক্রি করা যাবে টমেটো। মানে একবার ধরলে ওই টমেটো 6 মাস পরে একটা বেচবে, বেচার পরে মানে 120 টাকা 100 টাকা কন্টিনিউ বেচা যাবে। আর একটা গ্রিন হাউস থেকে প্রতিদিন 200 কেজি 300 কেজি টমেটো আন করে যাবো, মানে পারা যাবে। আমি দেখছি মানে ট্রাই করে যে আমার গ্রিন হাউসে যেটা আমি বানাইছি এটার মধ্যে আমার মনে করেন ফ্যান ছিল না, অনেক কুলিং সিস্টেম আমি ঠিক মতন আন করতে পারিনি। তারপরেও আমি দেখছি একটা টমেটো প্রায় 120 গ্রামের মধ্যে হয়েছে, একটা টমেটো 120 গ্রাম। আমি 3টা জাত লাগাইছিলাম, 3টা জাতের মধ্যে 2টা জাত খুব মোটামুটি ভালো হয়েছে। একটা হলো জাপানি কোম্পানির সাওয়ার কিং, আর 2 নম্বর হচ্ছে বাড়ি টমেটো, বাড়ি 8 না বাড়ি 12, বাড়ি 8 সরি, ওই বাড়ি 8টা মোটামুটি ভালো হয়েছে। কিন্তু আমি মনে করেন লাভ করতে পারিনি, যেমন আমার খরচ হয়েছে 1,80,000, কিন্তু আমি ওই জায়গা থেকে আমি কিছু আনতে পারিনি। মানে গ্রামের লোক, দেশের লোক, আমি আপন লোক, মানে আপন নিজের লোক কোনটা এত খারাপ যেটা বলার বাইরে। আপনার পকেট থেকে টাকা নিয়ে খাই বলবো, আপনাকে জানাইবো। এই জন্য দেশে আইসা আপনি
আপনি যদি প্রবাসী থাকেন আমার এটা দেখেন, আমরা কেউ দেশে যা কারোর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক করবে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, আপনি দেশে আসলে কষ্ট করে এলো নিজেরটা নিজে আগে বুঝবেন, বুঝার পরে দেখার পরে তারপরে যে আপনি যেটা পারেন সেটা করবেন। কারো কথায় কারো বুদ্ধিতে কোনো কাজ করেন না। আমি মানে সে বুদ্ধি নিয়ে কাজ করে দেশে আসার পরে লগে লগে কইছে, মানে বুদ্ধি দিয়েছে গাড়ি কিনলে ভালো হইব, এটা করলে ভালো হইব। গাড়ি কিনছিলাম, গাড়ি কিনলে লস খেয়েছি কম করে 7 লাখ। তারপরে অ্যাপার্টমেন্ট গেছি, আইসা অ্যাপার্টমেন্ট গেছিলাম, কেনার পরে ওখানে লস খেয়েছিলাম প্রায় কম করে 12 লাখ। সব মিলে আমি প্রায় 60 লক্ষ টাকা মানে 3-4 বছরের ভিতরে একবার এখানে এমনি গেল। আবার দোকানে ছিলাম, মানে বুদ্ধি দোকানে ছিলাম, মুদি দোকান দিছি। দোকানে মোটামুটি ভালো গিয়েছে, কিন্তু দোকানে রাখতে পারিনি এই কারণে, কারণ আমার একা আমার দোকান দিয়ে হয় না, কথা বুঝছেন, যার কারণে হয় না। গাড়ি কিনলাম, তখন গাড়ি কেনার পরে বললো করোনা। ওই করোনাতে আমার দোকানের ব্যবসা কমে গেছে। জমি একটা ছিল, বিক্রি করলাম, করার পরে 60 লক্ষ টাকা মোটামুটি পেয়েছিলাম। এই 60 লক্ষ টাকা পরে আমার দোকানে গাড়ি অ্যাপার্টমেন্টে মিলে শেষ। পরবর্তীতে আলহামদুলিল্লাহ মোটামুটি এখন, মানে পরবর্তী বলতে এখন আর কি, মানে টোটালি 4 বার স্ট্রোক করছে, ব্রেন স্ট্রোক, যার কারণে চলাফেরা করতে আমার একটু অসুবিধা হয়, কিন্তু বাকি দিক দিয়ে সব দিক দিয়ে ভালো আছে আলহামদুলিল্লাহ। কিন্তু আপনাদের সবার কাছে অনুরোধ যে আপনারা কাউরে বিশ্বাস বলতে করবেন না, একমাত্র আল্লাহর ছাড়া কাউকে বিশ্বাস করা নাই। বিশ্বাস করলে একমাত্র আল্লাহ, কাউকে না। নিজেকে বিশ্বাস করবেন, আপনার পকেটে যা আছে এটাই আপনার বিশ্বাস। আপনার পকেট থেকে বাইক নিজের ডানা থেকে বাম হাতে দিয়ে যান, আপনার বাম হাতে কালেকশন দিয়ে দেবো। অতএব কাউকে বিশ্বাস করা মোটেও বলা হবে না, নিজের বিশ্বাস নিজের কাছে রাখবে। আর সম্পদটার ব্যাপারটা যে সম্পদটা নিজের কাছে রাখবে, কাউকে দেন না, না নিজের ভাইকে, না নিজের বাবাকে, মাকে, কাউকে না। নিজে কামাই করে নিজে করতে পারলে নিজেরটা নিজের কাছে রাখবে, কাউকে দেওয়া দরকার নেই। নিজে করবেন নিজের জন্য, এছাড়া আপনার কোনো উপায় নেই। আর গিয়ে আমাদের কাজ কাম যেটা বললাম আমি সবাইকে আমার ভিডিও সবাই বলতে যারা দেখবেন, কারো আমার অনেক বন্ধু অনেক না, আমার 2জন বন্ধু আছে, একজন নাম রহিম ভাই, আরেকজন মিজান ভাই। মিজান ভাইয়ের প্রজেক্টটা অনেক বড় ছিল, উনি বলছিল আমাকে, তখন আমার কাছে টাকা ছিল, কিন্তু তখন আমি করিনি। তখন বসুন্ধরাতে আমি নিজে এটা প্রজেক্ট করতে চেয়েছিলাম, ওখানে আমার প্রায় 5 লক্ষ টাকা লস গেছে। আর বাড়িতে করছি, ওটার মধ্যে আমার ফ্যান ট্যান এগুলো লাগাইতে পারে নাই, কুলিং সিস্টেম না চালু করতে পারে নাই, এখন লস গেছে। আর এখন রহিম আমাকে বলতেছে অন্য খালি দেখি আমি করতে, কিন্তু আমি এখানে গিয়ে করবো, আমার কাছে ক্যাশ নাই। 10 মিনিট রহিম বলতেছে আমাকে করতে, ওনার এখানে জমি আছে, জায়গা আছে, কিন্তু আমি যে ওখানে গিয়ে করবো আমার কাছে ক্যাশ নাই। এখন যদি কেউ যদি মানে এই ভিডিও দেখার পরে কেউ যদি পারেন না, মানে কারো করার ইচ্ছা থাকলে, জমি আছে, জায়গা আছে, আমার কাছে প্রযুক্তি আছে, মানে প্রযুক্তি বলতে আমি এটা সম্পূর্ণ ডাইরেকশন, মানে আপনাদেরকে কি বলে সাজেশন দিয়া আমি এটা করে দিয়ে পাবো, লেবার টেবার দিয়া সবকিছু দিয়া। আমি নিজে কাজ করার অনেক সমস্যা, যাই হোক এখন আপনারা করতে পারলে যদি করেন, মানে আনসিজনালি ফসল যেটাকে বলে, আমি সৌদি আরবে এটা করছি। মানে যখন সৌদি আরবে টেম্পারেচার থাকে আপনার 50 বা 45-50, তখন আমরা এই ধনিয়া পাতা, লেটুস, তারপরে টমেটো, এগুলো অনেক অনেক ফলাইতে, মানে লম্বায় মনে করেন বেশি হইলে ধরেন কত কেজি হবে, ধরেন 100 ফুট হবে লম্বায়, অথবা 120 ফুট, আর 500 হবে 30 ফুট। এই আপনি মিলে মনে করেন প্রতিদিনের থেকে প্রায় কম করে হলো 400 থেকে 500 কেজি টমেটো বের হইতো। আর আমরা কোন সময় ধনিয়া পাতা যখন নাকি পাওয়া যায় না, তখন মনে করেন একটা নিজের পক্ষে মনে করেন প্রতি শতকে একটা কম করে হলো প্রতি মাসে ধনিয়া পাতা প্রতি শতকে মনে করেন
এক মন করে আনবে, এক মন মানে 40 থেকে 50 কেজি শতাংশে। এখন আপনারা বুঝেন, দেখেন, মানে আঁচড়ের ফসল যেমন পালং শাক গরমে পাওয়া যায়, এই পালং শাকটা আমরা করে দিব, মানে গ্রিন হাউস করে করতে পারবো। এক মনে পালং শাক তখন বেচে বিক্রি হবে 50 টাকা। এখন পালং শাক নাই, এখন পালং শাক যদি বের করা হয় তাহলে পালং শাক এখন কারণ নিজের পক্ষে 50 টাকা বিক্রি হয়। এই জন্য সবার কাছে আমার অবশ্যই যে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। মানে আমার এই কথাগুলো এখানে শেষ করলাম। আপনারা দোয়া করবেন। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম।